লোকায়ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি ফাহিম আলম সৌম্য, আমার সাথে আছেন শামসুজ্জোহা মানিক। আপনার কাছে আমি আজকে জানতে চাই যে আমাদের দেশে যে সামাজিক অস্থিরতা চলছে, কিছু হলেই রাস্তা আটকে রেখে আন্দোলন করে দাবি দেওয়া তুলে, এটা আসলে কেনই বা হচ্ছে এবং এর প্রতিকার কি? এটার কারণটাই বা কি এবং এর প্রতিকারটা কি, সমাধানটা কি? আসলে সমাজ এক ধরনের অস্থিরতার মধ্য দিয়ে সময় পার করছে। এর হাসিনার পতন এবং পলায়নের পর থেকে এই ৮-৯ মাস সময় বোধহয় পার হয়েছে। সময়টা খুব অস্থিরতার মধ্য দিয়ে কাটছে। এটা ঠিক যে সরকার জনপ্রিয়, অন্তত অন্তর্বর্তী সরকারকে সাধারণ মানুষ সরাতে চাচ্ছে না, চাচ্ছে তারা থাকুক। কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে সরকারের সঙ্গে সাধারণ মানুষের, বিপুল সংখ্যক মানুষের একটা এক ধরনের বিচ্ছিন্নতা রয়ে গেছে। মানে কিছু বোঝা যায় যে তাদের সমস্যাগুলোকে সরকার ঠিকমতো ধরতে পারছে না, বা এইগুলোর জন্য যে ব্যবস্থা করা দরকার, প্রতিকারের ব্যবস্থা করা দরকার, সেটা করতে পারছে না, বোঝা যায়। কমিউনিকেশন গ্যাপ সাধারণ মানুষের সঙ্গে, জনগণের ব্যাপক অংশের সঙ্গে সরকার একটা রয়ে গেছে। এখন যাদের শক্তি আছে তারা রাস্তায় নামে, সংখ্যা যাদের বেশি, শক্তির সামর্থ্য যাদের আছে তারা রাস্তায় নামছে, দাবি আদায় করে নিচ্ছে। অনেক দাবি কিন্তু এভাবে আদায় হচ্ছে। যাদের শক্তি নাই, সামর্থ্য কম, দুর্বল, তাদের প্রতিকার কিভাবে হবে? যদি মূল বিষয়টা এটাই হয়, এটা এক ধরনের হচ্ছে শক্তি দিয়ে দাবি আদায় করা। হ্যাঁ, এটা একটা খারাপ দৃষ্টান্ত বটে। এভাবেই হচ্ছে, কিন্তু চলছে। আর দুর্বল মানুষের জন্য খুব খারাপ সময় এটা, খুব খারাপ সময়। তারা যত ন্যায়সঙ্গত তাদের দাবি হোক, তাদের দাবি শক্তি দেখাতে পারছে না বলে তাদের দাবি হয়তো বা হচ্ছে না, পূরণ হচ্ছে না। এটা খুব খারাপ দৃষ্টান্ত হচ্ছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সরকার বা সরকারের প্রশাসন যন্ত্র, পুলিশ, যারা দুর্বল তাদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। অনেক সময় এটা দেখা যাচ্ছে, এই প্রবণতা। যে ইয়েদের যেটা দেখলাম, এই যে সাম্য মৃত্যুর পরে ইয়েদের পরে শহীদ দোকানদার ছিল, সোহরাওয়ার্দী উদ্যানে দোকান উচ্ছেদ হলো, যেভাবে, এটা তো খুব আসলে কষ্টদায়ক। এটা দেখাটা দেখতে কষ্ট লাগে। হ্যাঁ, ক্ষোভের কথা জানাচ্ছিল মেয়েরা, ছেলেরা, তাদের দুঃখের কথা জানাচ্ছিল। এরকম কর্ণপাত করেনি কেউ। তো এগুলো তো আসলে ছোটখাটো ঘটনা মনে হয়, কিন্তু এরকম অনেক ছোট ঘটনা যুক্ত হয়ে যায়, একসঙ্গে যুক্ত হয়ে এটা বিস্ফোরণের কারণ হয়। আসলে এটা আমাদের বুঝতে হবে যে বর্তমান সরকার যে অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে একটা লুটেরা লুণ্ঠন নির্ভর অর্থনীতি। সে অর্থনীতিটার এরা কিন্তু এটাকে করছে না, তোষণ করছে না, এটাকে তার ধারণ সেভাবে করছে না। ফলে এক ধরনের এই অর্থনীতিটা তোমার কি বলবো, আওয়ামী লীগের সময় যেভাবে এটা সচল ছিল, গতিশীল ছিল, সেটা কিন্তু নাই। এটা কিন্তু খুব বিপজ্জনক একটা ফল আছে বা ফল ফলতে পারে, খুব বিপজ্জনক, যদি সরকার দ্রুত বিকল্প অর্থনীতি করতে না পারে। কিভাবে সচল ছিল এটা বলছেন? রাস্তায় রাস্তায় চাঁদাবাজি হতো আওয়ামী লীগের আমলে। সেদিন দোকানে চাঁদাবাজি হতো, সব এলাকাগুলো সব ভাগ করা থাকতো, চাঁদাবাজ ছিল। সেখান থেকে পুলিশ টাকা নিত, রাজনৈতিক বাস্তানরা টাকা নিত, সেগুলো তারা আবার তাদের নেতাদের কাছে পৌঁছে দিত। সিস্টেম দাঁড়িয়ে গেছিল গোটা দেশে। এখন তারপরে রাস্তায় চাঁদাবাজরা বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো। বাস ট্রাক আসছে, ট্রাক থেকে পণ্য থাকলে সেখান থেকে চাঁদা নিত, এগুলো ঠিক করাই ছিল। এভাবে অর্থনীতি দাঁড়িয়ে গেছিল। ঘুষ দুর্নীতি তো আছেই, লুটতরাজের অর্থনীতি এটা দাঁড়িয়ে গেছিল, অবৈধ অর্থনীতি। এটা এখন বন্ধ হয়ে আছে, এটা তো অনেকটাই বন্ধ।
এটা কারণ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যেটা হচ্ছিল নাই, সেটা সরকারি জোর করে চাঁদা আদায় করতে হয়, তাও দিতে চায় না ভয় পায় না। এবং এটা আবার ছাত্রদের জানালে বিপদ আছে, এটা সবাই বোঝে। ফলে আগের মতো করে এটা বেপরোয়া ভাবলায় সতর্কভাবে লুটপাটটা হয়, যদিও যদি হয় কিছু তো হয়, চাঁদাবাজি তো হয়, হ্যাঁ, মানে কিন্তু আগের মতো যেরকম বেপরোয়া ভাবে ভয় করে এই বাস্তবতাটা দেশের মধ্যে আছে। এর ফলে আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে অর্থনীতি ভালো চলছে, কিন্তু তা না। কারণ এভাবে সমাজের যে গতিশীলতা আর্থিক যেটা ছিল সেটা কিন্তু নষ্ট হচ্ছে, নষ্ট হয়েছে, এটা কিন্তু নাই। আপাত দৃষ্টিতে বাইরে থেকে মনে হয় বেশ চমৎকারিত চলছে, জিনিসপত্রের দাম কম, অনেক কম, অনেক কমেছে, এটা মনে হচ্ছে তাই। কিন্তু বাজারে তো নতুন করে হবে না, অর্থের প্রবাহ নাই। এই লুটতরাজ যারা করতে হবে তারা তো খরচ করতো বাজারে গিয়ে। পশ্চিমবঙ্গে যে দুর্দশা আজকে হয়েছে, মানে ব্যাপক সীমান্ত এলাকা কি হয়েছে, এক অর্থে জনশূন্য হয়েছে। বাংলাদেশের নাই, দোকান বন্ধ, রিক্সাওয়ালাদের রিক্সা চলাচল বন্ধ, চায়ের দোকান বন্ধ, মুঠে মজুর পর্যন্ত কাজ পাচ্ছে না। প্রচুর বাংলাদেশি যেত, প্রচুর বাংলাদেশি যেত, বেড়াতে যেত, চিকিৎসার জন্য যেত, আর টাকাও ছিল, লুটের টাকা বিরাট অংশ। টাকা তো আর বসে থাকে না, টাকা পকেটে নিয়ে রওনা দিত, বর্ডার পার হয়ে খরচ করে আসতো। বেড়াতে যাওয়া মানে তো খাওয়া দাওয়া খরচ, থাকা, এখন ওই অর্থনীতি পশ্চিমবঙ্গে ধ্বংস হয়ে গেছে, ভেঙে পড়েছে, ব্যাপক বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশও কিন্তু বিপর্যয়ের সামনে আসছে। যদি দ্রুত এই অর্থনীতিকে রিপ্লেস করা না যায়, যে কালো অর্থনীতি যেটা ছিল এটা নাই এখন সেই অর্থে আগের মতো, আর একটা অর্থনীতি গড়তে হবে তো। এখানে লুটপাটের অর্থনীতি চলেছে এতকাল, এখন লুটপাটের অর্থনীতি নাই। হয় এই সরকার, অন্তর্বর্তী সরকার অর্থাৎ ইউনূস সরকারকে ওই জায়গাটা মেনে নিতে হবে, আগের জায়গাটা আওয়ামী লীগের জায়গা, এটা নিতে হবে তাদেরকে। নয় তাদেরকে একটা বিপর্যয়ের বিস্ফোরণের পদ্ধতি বিদায় নিতে হতে পারে। বিপর্যয় হবে তাদের যদি তারা রিপ্লেস করতে, দ্রুত পাল্টা অর্থনীতি করতে না পারে। এখনকার স্থবির সময়, এটা আরো 2-4 মাস হয়তো এভাবে চলবে, 6 মাস এভাবে চলবে, তারপর দেখা যাবে যে গোটা অর্থনীতি ক্রস করে গেছে। এটার সমাধানটা কি? এইটা ক্ষুদ্র ঋণ প্রকল্প দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। এখানে ব্যাপক রাষ্ট্রের হস্তক্ষেপ দরকার আছে। কারণ এখানে ব্যক্তি মালিকা এখানে ভালো কিছু হবে না, ব্যক্তি উদ্যোগে ভালো কিছু করার উপায় নেই। কারণ এখানে লুটতরাজ যারা করেছে এতকাল, ইনফ্যাক্ট 72 সাল থেকে 71-এর ভেতর থেকে যে লুটতরাজের শক্তি জন্ম নিয়েছে, সমাজে গড়ে উঠেছে, একটু একটু করে পুষ্ট হয়েছে। বিভিন্ন সরকারের আমলে তারা পুষ্ট হয়েছে, আওয়ামী লীগের আমলে তারা সবচেয়ে বেশি পুষ্ট হয়েছে, সবচেয়ে সমৃদ্ধ হয়েছে, ফলে ফুলে ফেপে উঠেছিল যারা। এই শ্রেণী তো এখন আছে, এই শ্রেণীর মধ্য দিয়ে ভালো কিছু হবে না। এদের নেতৃত্বে এখানে ব্যক্তি পুঁজি গঠন করবে, তো গ্রামীণ ব্যাংকের বুদ্ধি দিয়ে তো হবেই না, এটা প্রশ্নই ওঠে না। ক্ষুদ্র ঋণ দিয়ে কত যাওয়া যায় জানা আছে। আমি নিজে একটা এনজিও তৈরি করে প্রতিষ্ঠা করেছিলাম 1979 সাল থেকে 86 সাল পর্যন্ত আমি সাথে ছিলাম। সেই এনজিও বিদেশ থেকেও টাকা অনুদান পেয়েছিল। আমি যখন ছেড়ে দিই 86 সালে, তখন পাইপলাইনে 40 লাখ টাকা ছিল। তার আগে আমি কয়েক লাখ টাকা ডিসবার্স বন্টন করেছিলাম। আমি ছেড়ে দিয়ে চলে আসি। আমার আর বেশি যাবো না এর ব্যাপারে, তো আমার অভিজ্ঞতা আছে। আমি ক্ষুদ্র ঋণের মাধ্যমে কতদূর যাওয়া যেতে পারে সেটা আমার হাতে কলমের অভিজ্ঞতাটি বুঝেছি। বিদেশি ঋণ নিয়ে, বিদেশি থেকে অনুদান নিয়ে, আবার আমি এরপরে 86 সালে গ্রামে চলে গিয়েছিলাম। সেখানে আমি কয়েক বছর আমার অভিজ্ঞতা হচ্ছে, ওই উন্নয়নমূলক কাজ করেছি, গণশিক্ষা করেছি। সেখানে দেখেছি ক্ষুদ্র ঋণ
স্থানীয় পর্যায়ে স্বাধীনভাবে, বিদেশ থেকে টাকা না নিয়ে আমি স্বাধীনভাবে স্থানীয়ভাবে করার চেষ্টা করে দিয়েছি। এই একটু পর্যায়ে বেশি যাওয়া যায় না। মানে লার্জ স্কেল ডেভেলপমেন্ট আসলে হয় না, এটা অসম্ভব, অসম্ভব। বৃহৎ যে উন্নতি, বৃহৎ উন্নতির জন্য, বৃহতের আয়তনে কিছু করার জন্য এখানে রাষ্ট্রের হস্তক্ষেপ দরকার। মানে রাষ্ট্রীয় সমাজতান্ত্রিক, এটা এক ধরনের সমাজতান্ত্রিক ব্যবস্থা। কোনো উপায় নেই। আমরা ইউরোপ, পশ্চিম ইউরোপ এবং আমেরিকা এই 300-400 বছর আগে যে পথ ধরে এগিয়েছিল, এই পথে আজকে যতই চেষ্টা করি আমরা পারবো না। কম বেশি আমাদেরকে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, চীন, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, কিউবা, এদের কাছাকাছি মানে অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক রাজনৈতিক ব্যবস্থার কাছাকাছি যেতে হবে আমাদেরকে, উপায় নেই। হুবহু না হলেও ওই ধরনের অর্থনৈতিক নকল করার তো প্রশ্ন ওঠে না, ওটাও পুরোপুরি হবে না। কিন্তু কথা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থার যে অভিজ্ঞতা, এটা ফেল করে গেছে দেশে অতীতে, এখনো ফেল করবে। এটা তুমি দেখবে যে এই ভারত পাকিস্তান দেখবে যে কি ধরনের বিপর্যয় আসছে সামনে সামনে। এখন তো একটা টেনশন গেল ওদের মধ্যে, তুমি দেখবে ওই দুই দেশের কি অবস্থা হয়। এইভাবে ব্রিটিশরা যে পথটা দিয়ে দিয়ে গেছে, তৈরি করে দিয়ে গেছে আমাদের জন্য, সাম্রাজ্যবাদী উপনিবেশবাদী যে অর্থনৈতিক ব্যবস্থাটা, এইটা দিয়ে আমাদের সমাধান, অর্থনৈতিক সমস্যার সমাধান সম্ভব না। এবং একটা বিপ্লব দেশে ঘটেছে, যেভাবে বলি আমরা আধা বিপ্লব হলেও হয়েছে, আমি তো সূচনা মনে করি। সূচনা হয়েছে 24 আগস্টে মানে যে বিপ্লবটা সম্পন্ন হলো, যে অভ্যুত্থানটা জয়যুক্ত হলো, এটা এক ধরনের বিপ্লবী পরিবর্তনের সূচনা আমি মনে করি। এখন এখানে প্রফেসর ইউনূসের ইয়েতে এর মানে স্টিয়ারিং হুইল তার হাতে ধরা থাক, কারণ এর ব্যক্তি বড় কথা না, কার হাতে ধরা আছে বড় কথা না। এটা যে স্টিয়ারিং হুইলটা যেটা ধরেছেন, এটা হলো বিপ্লবের স্টিয়ারিং হুইল। স্টিয়ারিং হুইল বা ইয়েটা, এটা একটা বিপ্লবী চাহিদা, আসলে বিপ্লবী পরিবর্তনশীলতার দাবি করে। পরিবর্তনশীলতার যে মানে যে ইয়েটা, যে মানে চালিকা শক্তি, যেটা যে গতিধারা, সেই গতিধারার উপরে তারা বসে আছেন। কিন্তু এই সরকারের উপদেষ্টারা বসে আছে, এটা বিপ্লবী সরকার না হলেও তার কাছাকাছি, তারা কাছাকাছি দায়িত্ব তাদের হাতে, এবং এই ভূমিকা তাদেরকে পালন করতে হবে, কোনো উপায় নেই। বিপ্লবী সরকারের ভূমিকা পালন করতে না পারলে চলে যেতে হবে, অন্য কেউ আসবে। কিন্তু তা না হলে যেটা হবে বিপর্যয়। আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ছোটখাটো যে বিভিন্ন কথায় কথা সব এখন দেখা যাচ্ছে সমাবেশ হচ্ছে, রাস্তা বন্ধ হচ্ছে, এগুলো যে কোনো সময় বাড়বে। আর বিভিন্ন চক্রান্ত কাজ করছে। তো এখনো তো আওয়ামী লীগের সেট আপ রয়ে গেছে, এখানে তো প্রফেসর ইউনূসের সরকার হাত দিতে পারে নাই। ওই জায়গায় এখনো হাতই দেওয়া হয় নাই, হাত দেয়নি সরকার ওইভাবে। কিছু কিছু ধরো সংস্কারের কিছু সুপারিশ মারা তারা বলছেন, এই পর্যন্তই। কিন্তু এটুকু তো যথেষ্ট না। এখানে একটা বিপ্লবী কর্মোদ্যম দরকার, সেজন্য বিপ্লবী পরিকল্পনা দরকার, বিপ্লবী পরিবর্তনের। এখন কেউ পছন্দ করুক আর না করুক, চাক আর না থাক, বাস্তব দেশে একটা বিপ্লবী পরিবর্তন ঘটে গেছে। এবং এই সরকার, বিপ্লবী সরকার বলতে আপত্তি থাকলেও, তার মানে সরকার বাস্তবে বিপ্লবী সরকার, ছায়া সরকার যদি বলো তো তাই হয়েছে। এটা বিপ্লব অভিমুখী আসলে সরকার। হয় বিপ্লবের যে দাবি আছে দাবি পূরণ করবে, নয় সরকারকে চলে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তবতা। এবং সামনে যদি দ্রুত বিকল্প সামগ্রিক ব্যবস্থা নিতে না পারে, আসলে জন্য সামগ্রিক পরিকল্পনা দরকার, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, এই সমগ্র পরিকল্পনা নেওয়া দরকার। এইটার লক্ষণ এখন পর্যন্ত দেখছি না সরকারের দিক থেকে, এটা দেখছি না। এই কাজটা যারা করতে পারে এই দেশে, এখনো পারে, বা যারা করতে পারতো এখনো করতে পারে, সেটা হচ্ছে ছাত্ররা। ছাত্রদের দিক থেকেও এখন পর্যন্ত
সেই ধরনের উদ্যোগ দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না। এটি, যদিও আমি নিজে ছাত্রদের উপরে আস্থাশীল, ছাত্রদের প্রতি আস্থাশীল, কারণ এই দেশে নেতৃত্ব, নতুন নেতৃত্ব সামনে চলে আসতে পারে, এরকমও হতে পারে যে যদি এই নেতৃত্ব যদি বিপ্লবের দাবি পূরণে ব্যর্থ হয়। আসলে আমার নিজের বলতে খারাপ লাগে, তো আমার নিজের ধারণা যে এই সরকার বেশি দূর যেতে পারবে না। আচ্ছা, সেই ধরনের মানুষেরা না, ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসেনি। আর গত 9 মাসে তো আমরা দেখেওছি যেভাবে ঢিলাঢালা ভাবে এগিয়েছে। আর প্রফেসর ইউনূসের কিছু সমস্যা আছে। তো আমি তো মানে এনজয় করা মানুষ, আমি তার সমস্যাটা কিছুটা হলেও বুঝি। ওই যে ক্ষুদ্র ঋণের যে চিন্তার যে কাঠামো, ফ্রেম, এর বাইরে যাওয়ার ক্ষমতা তার কতটা আছে আমার সন্দেহ আছে। অভিজ্ঞতার মধ্যে দিয়ে হতে যেতে পারে, সেই অভিজ্ঞতা তো সময়ের যে সময় দিবে না তাকে, মানে সমাজের বাস্তবতা সেই সময়টাকে তাকে দিবে না। দ্রুত পদক্ষেপ নিতে হয়, একটা বিপ্লবী পরিবর্তন হচ্ছে, তো এখন ঝড়ের গতিতে পরিবর্তন হয় এই সময়। তার জন্য খুব দ্রুত কিছু পরিবর্তন মানে ঘটাতে হয়, দ্রুত পদক্ষেপ দিতে হয়, করতে হয়। সে পদক্ষেপ তো করতে পারছেন না মানে প্রফেসর ইউনূস, বা তার সরকারও পারছে না। মোটামুটি তার ধরনের লোকজন নিয়ে তো গঠিত সরকার, উপদেষ্টা পরিষদ যেটা গঠিত হয়েছে, তাদের পক্ষে কতদূর যাওয়া সম্ভব, আমার কতদূর যাওয়া সম্ভব সে ব্যাপারে আমার সন্দেহ আছে। তবে এই শূন্যতার জায়গাটা ছাত্ররা পূরণ করতে পারে, এটা আমি এখনো মনে করি। তারাই শেষ ভরসা আসলে। হ্যাঁ, ছাত্রদের, আমরা তো ছাত্র জীবন পার করে এসেছি, আর আমি তো ছাত্র আন্দোলনের মানুষ ছিলাম, আমি বুঝি সমস্যা ছাত্রদের কোথায়। ছাত্রদের এখন একটা ভালো দিক হচ্ছে, ছাত্রদের উপর কোনো নেতৃত্ব, পুরাতন নেতৃত্ব ঘাড়ে চেপে নাই। এইটা হচ্ছে ছাত্রদের জন্য ভালো দিক, যে তারা এই প্রচলিত ব্যবস্থার মধ্য দিয়ে উঠে আসা, প্রচলিত ব্যবস্থার মধ্যে সঙ্গে আপোষ করে মানে ওঠা নেতৃত্বের সঙ্গে তারা, মানে ওই নেতৃত্বের সঙ্গে তার বাধা নাই, তারা অনেক স্বাধীন। ফলে তাদের পক্ষে হয়তো সম্ভব হবে বিকল্প ব্যবস্থা করা।